সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা টাইমসের টক শো মিঠে করায়। আমি মনির হোসেন। আপনারা জানেন আমরা আমাদের এই অনুষ্ঠানে দেশের রাজনীতি, অর্থনীতি সহ চলমান ঘটনাবলী নিয়ে আলোচনা করি। আর এইসব আলোচনায় অংশ নেন দেশের বিশিষ্টজনরা। বিশেষ করে যেদিন রাজনীতি নিয়ে আলোচনা করব সেদিন তো অবধারিতভাবেই রাজনীতিবিদরাই থাকবেন। তো আজও আমরা আলোচনার বিষয় ঠিক করেছি একটি রাজনৈতিক বিষয়, সেটি হচ্ছে যে দেশে এখন সংস্কার নিয়ে কথাবার্তা চলছে। আর এই সংস্কারের উপরে নির্ভর করছে কবে নির্বাচন হবে, কেমন নির্বাচন হবে, সেই সব বিষয়। সরকারের গঠিত একটি জাতীয় ঐকমত্য কমিশন, তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এই সংস্কার নিয়ে কথা বলছেন যে কিভাবে একটি ন্যূনতম অবস্থানে আসা যায়, সবাই মিলে একটি একমত হওয়া যায়, তারপরেই চলে যাব নির্বাচনে। তো সেই নির্বাচন নিয়ে আমাদের যে দেশের বাম দলগুলি তারা কি ভাবছে এবং কি সংস্কার প্রস্তাব দিচ্ছে, এগুলি নিয়েই আমরা আজ আলোচনা করব। এ কারণে আজকে আমাদের বিষয় ঠিক করেছি সংস্কার ও নির্বাচন, বাম দলগুলোর অবস্থান। আর আজকের এই আলোচনায় অংশ নিতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার মুশতাক হোসেন, ডাকসুর সাবেক জিএস। মুশতাক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। এবং আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সম্পাদক ডাক্তার সাজিদুল হক রুবেল। রুবেল ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছিলেন যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সংস্কার ও নির্বাচন। সংস্কার নিয়ে আপনারা দুই দল থেকে, আপনাদের দল থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে নানান সময় বৈঠক করেছেন। প্রথম প্রশ্নটি আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সম্পাদক ডাক্তার সাজিদুল হক রুবেল আপনার কাছে রাখতে চাই। এই ঐকমত্য কমিশন আপনাদেরকে, অর্থাৎ যে বাম দলগুলি আছে তাদেরকে কতটা গুরুত্ব দিচ্ছে বলে মনে হয়? কারণ আমরা প্রায় দেখছি যে বিএনপি আর জাতীয় নাগরিক পার্টি, জামাতে ইসলামী, এই তিনটি দল ছাড়া হয় গণমাধ্যমে অন্যদের খবর খুব একটা আসছে না, অথবা এই কমিশন আপনাদেরকে অত বেশি ডাকছে না। কোনটি আসলে ঠিক? ধন্যবাদ। বরাবরই গণমাধ্যম মানে মিডিয়া, মানে কর্পোরেট মিডিয়া, তার কাছে বামপন্থীদের গুরুত্বটা একটু কম ছিল। শুধু আজকে না, শুধু 25 সালে না 24 সালে, এটা বরাবরই ছিল। তারপরেও আমরা আমাদের লড়াই, সংগ্রাম, ইতিহাস, ঐতিহ্য সবকিছুর একটা ভাঁড় আছে। সে ভাঁড়ে কেটে সামান্য কিছু জায়গা আমরা আপনাদের গণমাধ্যমে পাই আর কি, যেমন আজকেও পাচ্ছি আর কি। তো সেজন্য আপনাকে সহ আমাদের আপনার সকল দর্শককে এবং আমার সহ আলোচক শ্রদ্ধেয় মুস্তাক ভাইকে শুভেচ্ছা জানিয়ে আলোচনা শুরু করছি। হ্যাঁ, আমি যা বলছিলাম যে আমাদের তো গুরুত্ব একটু কমই পাই আমরা। এটা আমরা বাংলাদেশে না, সব দেশেরই বিশেষ করে এখনকার যে মিডিয়া, এটা বলা হয় এটা গণমাধ্যম আর কি। গণমাধ্যম তো আর গণমাধ্যম নাই, এটা মহা বাণিজ্যিক মাধ্যম আর কি। তো মহা বাণিজ্যিক যে মাধ্যম, সে বাণিজ্যিক মাধ্যমে নিঃসন্দেহে যারা হচ্ছে বামপন্থী, তাদের অবস্থান তো একটু ক্ষীণ থাকবে। আর সরকারেরও আমরা দেখেছি অনেক ক্ষেত্রে যে কিছু কিছু ক্ষেত্রে তার মনে হয় একটু দুর্বলতা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে যেমন হচ্ছে মানে জামাত ইসলামের দিকে তার একটা বেশ ভালো দুর্বলতা থাকে। জাতীয় নাগরিক পার্টি, তার ক্ষেত্রেও তার স্নেহের পরিমাণটা একটু বেশি আর কি। এই ধরুন এই যে জুলাই অভ্যুত্থানে, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে অনেক ঘরানার ছাত্ররাই তো অংশগ্রহণ করেছিল, তাই না? অনেক ঘরানার ছাত্ররাই অংশগ্রহণ করেছিল সেখানে। সেই ছাত্রদের আর ছাত্র নেতৃত্বের একটি অংশই খুব গুরুত্ব পাচ্ছে, এবং একটি অংশ এক ধরনের রাজনীতিকে নিয়ে অগ্রসর হতে যাচ্ছে, এবং সরকারও সেই রাজনীতিটাকে নিজেদেরকে আত্মস্থ করার চেষ্টা করছে এবং সেটাকেই ফ্যাসিলিটেট করার চেষ্টা করছে। আমি রাজনীতি কথা বলছি, আমি রাজনৈতিক পার্টির কথা ঠিক বলছি। তাদের কতগুলো দৃষ্টিভঙ্গির জায়গা আছে, ঠিক আছে, তাদের কত দেশ সম্পর্কে, দেশের ভবিষ্যৎ সম্পর্কে দৃষ্টিভঙ্গি জায়গা আছে। তেমনি ধরনের একটা বামপন্থী ছাত্র যে এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, যাদের মধ্যে এই ঢাকার আমার এই মিরপুরে ছাত্র ফেডারেশনের শাকিলের রক্ত এখানে শহীদ হয়েছেন শাকিল, কিংবা উত্তরায় রিজভি, কিংবা মানিকগঞ্জের রফিক, যাই হোক
এই যে বামপন্থী ছাত্ররাও তো জীবন দান করেছেন, তাদের তো একটা সুনির্দিষ্ট রাজনৈতিক দীক্ষা ছিল এবং তাদের সংগঠনগুলো তো হচ্ছে তাদের মতো করে একটা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে, দেশ সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি রয়েছে। তো সেই বিষয়গুলো তো খুব বেশি প্রাধান্য পায়নি, বা সে জায়গায় স্নেহ আবার সে জায়গায় একটু পার্সিয়ালিটি জায়গায় গেছে। পার্সিয়ালিটি হয়ে আহ সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে বিরাজনীতির একটা রাজনীতি আছে, সেই বিরাজনীতির রাজনীতি কিছুটা একমুঠ বিরাজনীতির রাজনীতি, একমুঠ হচ্ছে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি, আর একমুঠ হচ্ছে যে বলা যায় হচ্ছে বাংলাদেশের মানে ইতিহাস ঐতিহ্য বলেন, আমার যে লড়াই সংগ্রাম বলেন, 52 বলেন, 62 বলেন, মুক্তিযুদ্ধ বলেন, এই সব কিছুরই একটা বিপরীত ঘটনা তৈরির একটা প্রয়াস আমরা দেখেছি। তার প্রতি এক ধরনের তাদের সরকারের একটা ইনক্লাইনেশন আছে, এবং ইনক্লাইনেশনের কারণে নাগরিক পার্টি পর্যন্ত তিনি যেতে পারেন, বেশি বেশি গুরুত্ব দেন, জামাতকে গুরুত্ব দেন, গুরুত্ব দিচ্ছেন বিএনপিকে। বিএনপি কিন্তু হচ্ছে এই মুহূর্তে বলা যায় হচ্ছে যতক্ষণ নির্বাচন হচ্ছে ততক্ষণ আসলে প্রমাণিত হচ্ছে না, কিন্তু আমরা যেটা অনুভব করি, এবং ইভেন জাতীয় নাগরিক পার্টিও বিএনপিকে সমালোচনা করে যে কথা বলেন যে তারা আসবে, আসার পর হচ্ছে দুর্নীতি হবে, লুটপাট হবে, তারাও মোটামুটি কনফার্ম যে জনগণের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী ভাবে অবস্থান করছে বিএনপি। ফলে বিএনপির সাথে স্বাভাবিকভাবে ন্যাচারালি তারা কথা বলবেন। জামাতের অবস্থান কতটুকু সেটার জন্য অপেক্ষা করতে হবে, একটা সংসদ নির্বাচন ছাড়া সেটা আসলে বোঝা যাবে না, বলা যাবে না তাদের অবস্থান কত। আর জাতীয় নাগরিক পার্টির যে ছাত্র নেতারা, সাবেক ছাত্র নেতারা যারা হচ্ছে কি সে আন্দোলনে অংশগ্রহণ করছে, তাদের অবশ্যই একটা গ্রহণযোগ্যতা আছে, তবে সেই গ্রহণযোগ্যতা আন্দোলনের জন্য কতটা, আর কতটা হচ্ছে তাদেরকে দেশ সে শাসনের জন্য জনগণ পছন্দ করছে কিনা, বা তাদের রাজনীতি জনগণ গ্রহণ করছে না কিনা, এটার জন্য আমাদের সময় লাগবে। তারপর সরকার তারা নানাভাবে ক্যাটাগরিক্যালি দেখছেন। তবে সেক্ষেত্রে আবার একটা বলতে হবে, বামপন্থীদের একেবারেই নেগেট করে দেয় নাই, একেবারেই নাকচ করে দেয় নাই। আমরাও তো আলোচনাগুলোয় যাই, আমরা যাচ্ছি, আমাদের সাথে আলোচনা হচ্ছে, হয়তো আমরা আমরা সময়টা আমাদের কম, আলোচনাগুলি নিয়ে আমাদের মূল আলোচনাটাই হচ্ছে সেই আপনাদেরকে ডাকা এবং আপনাদের প্রস্তাবগুলি নিয়ে আলোচনা করা। আমি শুরুতে একটু ভূমিকা হিসেবেই জানতে চেয়েছিলাম যে এই যে জাতীয় ঐকমত্য কমিশন তাদের কাছে কতটা গুরুত্ব পাচ্ছে, এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দেশের ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল, অনেক পুরনো রাজনৈতিক দল। এ কারণেই আপনার কাছ থেকে প্রথম এই প্রশ্নের উত্তর আশা করেছিলাম। আমরা এবার মোশতাক ভাইয়ের কাছে যাই, একই প্রশ্ন। তুলনামূলকভাবে আপনার দল বাংলাদেশ জাসদ নবীন, যদিও তার একটি ভিন্ন ধারাবাহিকতা থেকে আপনি এসেছেন, এবং এই দলের ধারাবাহিকতার পেছনের দিকে যদি যাই, তাহলে জাতীয় ঐকমত্য কমিশনের যে ভাইস চেয়ারম্যান বা ভাইস প্রেসিডেন্ট, উনিও আপনাদের দলেই একসময় ছিলেন। সেই হিসেবে আপনাদের দলটি কিরকম গুরুত্ব পাচ্ছে, এই প্রশ্নটি সংক্ষেপে বলে পরবর্তী যে মূল আলোচনা আমাদের মোশতাক ভাই দিয়েই শুরু করি, যে এই ঐকমত্য কমিশনের প্রস্তাবের সাথে আপনাদের কোন কোন অংশে দ্বিমত বা ভিন্নমত রয়েছে, আপনারা যেটি এই কমিশনের প্রস্তাব যেটি তারা ইনসিস্ট করার চেষ্টা করছে কিন্তু আপনাদের ভিন্ন মত রয়েছে, সেই বিষয়টি যদি একটু মোশতাক ভাই বলেন। জি, ধন্যবাদ আপনাকে এবং ডক্টর রুবেলকে। দেখুন, ঐকমত্য কমিশন বা এর আগে যে সংস্কার কমিশনের সচিবালয় থেকে আমরা কিন্তু সমস্ত সংস্কার কমিশনের যে চিঠিপত্র বা তাদের যে প্রস্তাব, এগুলো কিন্তু আমরা পেয়েছি। এগুলো পেতে আমাদের কোনো সমস্যা হয়নি, এবং আলোচনা একদম প্রথম যে আলোচনা হয়েছিল মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সব দলকে নিয়ে যে আমরা সংস্কারের আলোচনা বা সংস্কার কমিশন তৈরি করতে যাচ্ছি, সেখানেও আমাদের দল আমন্ত্রিত ছিল। আমরা সেখানে আমাদের প্রেসিডেন্ট, সভাপতি এবং সাধারণ সম্পাদক গিয়েছিলেন, তারা সেই বক্তব্য রেখেছেন। এবং সর্বশেষ যেই আলোচনাটা হলো জাতীয় সংসদ ভবনে, সেই জাতীয় সংসদ ভবনে আমরা তাদের তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পালাক্রমে আলোচনা করেছেন। আমরা এই গত সপ্তাহের আগের সপ্তাহের শেষ দিকে এক বৃহস্পতিবার আমরা এই আলোচনায় শনিবারে আমরা
আমন্ত্রণ পেয়েছিলাম, এখানে আলোচনা করেছি। এখন গুরুত্বের বিষয় যদি বলেন, বিএনপি নিঃসন্দেহে রাজপথের প্রধান বিরোধী দল ছিল এবং যখন সংসদে বিএনপি 2008 সালে ছিল তারা সবচাইতে বড় দল ছিল বিরোধী দলের মধ্যে। তো তাদেরকে তারা প্রায় 3 দিন সময় দিয়েছে। আমাদের সাথেও আলোচনা, সংবিধান বিষয়ক আলোচনা এবং বিচার বিভাগ নিয়ে আলোচনা হয়েছে। মোটামুটি আমরা বলতে পেরেছি, তাদের কথাও তারা বলতে বলেছেন আমাদেরকে। কিন্তু আমি লক্ষ্য করছি যে দেখুন, জনপ্রশাসন সংস্কার নিয়ে কিন্তু কোনো কথা হচ্ছে না। তারা এই বিষয়ে ছক দিয়েছিল, কিন্তু তাদের যে চেয়ারম্যান তিনি ছিলেন না, এবং পুলিশ সংস্কার নিয়ে সংস্কারের প্রস্তাব আমাদেরকে দিয়েছে, কিন্তু পুলিশ সংস্কার নিয়ে কোনো ছক দেওয়া হয়নি। এইগুলো কিন্তু আমি আলোচনা আসছি। আপনি বলছেন যে আমাদের এক সময় ছাত্র রাজনীতি করেছেন জনাব আলী রিয়াজ। হ্যাঁ, আরো কেউ কেউ ছিলেন, আমি নাম বলছি না। অর্থাৎ 1972 সালে মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে যা ছাত্র সমাজ যেভাবে বিপুল সংখ্যায় আমাদের বৈজ্ঞানিক সমাজতন্ত্রী সমর্থক ছাত্রলীগ, যে চলিত ভাষায় জাসদ ছাত্রলীগ বলা হয়, ছিলেন এবং আছেন অনেকেই, এবং বিভিন্ন দিকেই আছেন, অন্যান্য দলে যোগদান করেছেন, পরে কর্মজীবনে বা রাজনীতি সেটাও আছে। সেটা দিয়ে খুব একটা আত্মতৃপ্তির অবকাশ নেই। হ্যাঁ, ব্যক্তিগত প্রবেশগম্যতা একটা এটা সুবিধা হয়, আগের থেকে পরিচয় হওয়ার কারণে যোগাযোগ, কিন্তু এতে রাজনৈতিক গুরুত্ব কতটুকু পাওয়া যাবে সেটা বলা যায় না। কারণ জনাব আলী রিয়াজ বা যারা সংস্কার কমিশনে দু একজন আছেন যারা একসময় বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক ছাত্রলীগ করেছেন, তাদের বর্তমান দৃষ্টিভঙ্গির সাথে আমাদের দৃষ্টিভঙ্গি তো অনেক ক্ষেত্রেই খুবই বিপরীত ধর্মী আছে। তো আমি আমাদের কোথায় কোথায় দ্বিমত সেটা বলার আগে আমি একটু বলি। দেখুন, সংস্কার নিয়ে আমাদের দল, আমরা মনে করি যে 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মধ্যে কিছু যদি আমাদের আসতে পারে, এই সংস্কার থেকেই আসতে পারে। এই সংস্কার সবগুলো হয়ে যাবে এটা মনে করি না। অন্তত পক্ষে সংস্কারের এজেন্ডাটা তারা চালু করেছে। অনেক বিষয়ে কথা বলা হয়নি, রাজনৈতিক দলগুলো এগুলোকে তাদের রাজনৈতিক আলোচনাসূচিতে কখনোই আনেনি। এগুলো বিশেষজ্ঞ কিংবা যারা এই ক্ষমতার বলয়ের মধ্যে কাজ করছেন, আমলা বলুন, রাজনীতিবিদ বলুন বা ব্যবসায়ী, তাদেরই বিষয় ছিল। এটা জনগণের সামনে আলোচনার বিষয়ে নিয়ে আসা, এটা একটা বিরাট একটা কাজ হয়েছে। যতটুকু এখানে ঐক্যমতের ভিত্তিতে হবে সেটা যদি বাস্তবায়ন করা যায়, যেমন আজকে বা গতকাল আপনার এই স্থানীয় সরকার কমিশন সংস্কার করেছে, অনেকগুলো যুগান্তকারী এবং সাহসী প্রস্তাব তারা দিয়েছেন, এবং তারা যেন আইন করতে দেরি না হয়, কিভাবে এটা আইনে পরিণত করা হবে, অধ্যাদেশ কি হতে পারে, সেটাকে তার দ্বিতীয় খণ্ডে তারা পুরোপুরি দিয়েছেন। এবং এই স্থানীয় সরকার কমিশনের সংস্কার প্রস্তাবটা জনপ্রশাসন সংস্কার প্রস্তাব একসাথে বিবেচনা করতে হবে। পুলিশ নিয়ে অবশ্যই আলোচনা হওয়া উচিত, পুলিশ নিয়ে কিন্তু কোনো আলোচনাই হচ্ছে না, যেহেতু পুলিশের যারা মন্ত্রণালয় তারা এটা চাচ্ছে না, কিন্তু পুলিশে যারা আছেন তারা চাচ্ছে যে তারা জনগণের আক্রমণের শিকার হয়, সেখান থেকে রেহাই পাওয়ার জন্য তারা জনবান্ধব পুলিশ করার কতগুলো প্রস্তাব দিয়েছে, সেগুলো সবাই একমত তাও হতে পারে, এটা আলোচনাই করতে দিচ্ছে না। অর্থনীতি নিয়ে একটা শ্বেতপত্র কমিশন করেছিলেন দেবপ্রিয় ভট্টাচার্য এবং অন্যরা, তারা শ্বেতপত্র প্রকাশ করেছে এবং আগামীতে বাংলাদেশের অর্থনৈতিক কি পরিকল্পনা নেওয়া উচিত তারা কিন্তু বিস্তারিত প্রস্তাব দিয়েছে। এটা কিন্তু ওই কপি বিতরণ করা হয়নি। যারা সংস্কার কমিশনের সদস্য, অর্থনৈতিক সংস্কার কমিশন না হলেও অর্থনৈতিক শ্বেতপত্র কমিটি, তাদের কাছ থেকে কপি নিয়েছি, আমি পড়া শুরু করেছি। তারা অনেকগুলো বর্তমান যে আমরা তো সমাজতন্ত্র আমরা পছন্দ করি, রুবেল সমাজতান্ত্রিক বিপ্লবের রাজনীতি করে, সমাজতন্ত্র সরাসরি না হলে একটা জনকল্যাণ ধর্মী রাষ্ট্র করবার জন্য কি কি করা উচিত বাংলাদেশে, এটা কিন্তু এই দেবপ্রিয় কমিশন বলেছে, এটা নিয়ে কোনো আলোচনা নেই। এবং এর আগে ডক্টর রেহমান সোমান 90-এর গণঅভ্যুত্থানের পরে সেই 15 করে যে প্রথম সরকার হয়েছিল 90 গণঅভ্যুত্থানের পরে বেগম খালেদা জিয়ার কাছে দিয়েছিল, সেগুলো কিন্তু কোনো নাড়াচাড়া হয়। কাজে এই সংবিধান, এই প্রস্তাব, এই সংস্কার প্রস্তাবগুলো আলোচনা হওয়া দরকার, এবং এগুলো আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক প্রস্তাব এখানে আছে, অনেক সাহসী প্রস্তাব। আমি জানি না শেষ পর্যন্ত এই রাজনৈতিক ডামাডোলে কতখানি যায়,
এবং দেখুন, নির্বাচন অবশ্যই প্রয়োজন। নির্বাচন বাদ দিয়ে জনগণের উপকার করতে চাওয়াটা এটা কিন্তু কন্ট্রাডিক্টরি কথাবার্তা। হ্যাঁ, একটা মানুষ তিনি নিজেই মনে করলেই হবে না তিনি দেশকে উপকার করছেন। জনগণের সম্পৃক্ততা দরকার, কারণ রাজনীতিতে বলুন বা যেখানেই বলুন একজন মানুষ চারিদিকে দেখতে পায় না, চোখের পেছনে মাথার পেছনে দেখতে পায় না। গণতান্ত্রিক প্রক্রিয়া থাকলে, নির্বাচন থাকলে সেটি কিন্তু সম্ভব। দেখুন, শেখ হাসিনা তিনি কিন্তু মনে করতেন যে নির্বাচন এসব দিয়ে আমি একটানা ক্ষমতায় থাকবো 2041 সাল পর্যন্ত, বাংলাদেশকে আমি মধ্য আয়ের দেশে পরিণত করে একটা অনেক বিরাট কিছু করে ফেলবো। কিন্তু দেখুন, উনি জেনে হোক না জেনে হোক তিনি যা করতে চেয়েছেন, কত বিরাট একটা দুর্নীতির ফাঁদ তৈরি হয়েছে। উন্নয়ন মানে কতগুলো অবকাঠামো তৈরি হয়েছে, রাস্তাঘাট হয়েছে, অনেক পদ্মা সেতু হয়েছে, আর অনেক কিছু হয়েছে যেগুলো গুরুত্ব কোনো অংশই কম না। কিন্তু এইটার মানে মাথায় কাঁঠাল ভেঙে যে লুটেরা গোষ্ঠী বাংলাদেশকে খালি করে দিয়ে গেছে, সমস্ত উন্নয়নকে ম্লান করে দিয়েছে। আজকে ডক্টর ইউনূস মনে করতে পারেন তার মতো করে যে আমি তো দেশের উন্নতি করছি, আমাকে কেন কাজ করার সুযোগ দেবে না। দেখুন, জনগণের ম্যান্ডেট যদি উনি না পান, উনি যদি জনগণের ম্যান্ডেট ছাড়া উন্নয়ন করতে গিয়ে তিনি যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশন দিয়ে তিনি মনে করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা জ্ঞানী গণী বুদ্ধিজীবী বা তাদের সরকার স্টেট ডিপার্টমেন্ট যা বলবে সেটাই অনেক ভালো, এমন এক ফাঁদে আমরা পড়বো। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তো তাদের স্বার্থে কাজ করে, ভারত তাদের স্বার্থে কাজ করেছে। আমাদের স্বার্থটা আমাদের বুঝতে হবে। যারা ভারতের প্রতি সহানুভূতিশীল তাদের কাছে যখন আমরা বলি তা আপনারা এই যে সমস্ত পরামর্শ দিয়ে দেশকে উন্নয়ন করার কথা বলেছেন, শেখ হাসিনা সরকারকে একটা প্রচন্ড গণঅভ্যুত্থানের মধ্যে উৎখাত হতে হলো, পলায়ন করতে হলো। ভারতের সেই সমস্ত বুদ্ধিজীবীরা বলে আমরা তো আমাদের স্বার্থেই আমাদের পরিকল্পনাটা দেব, আপনাদের সরকার আপনাদের জনগণ তো আপনাদের স্বার্থটা বুঝে নেবেন, আমাদেরকে দোষ দিচ্ছেন কেন? এইটা একটা চরম একটা কি বলে পরিহাস। আজকে তেমনি আমার মনে হয় ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে তিনি যতই সজ্জন এবং জ্ঞানী হোক না কেন, তিনি তার ক্ষেত্রে জ্ঞানী, রাজনীতিতে তার কিন্তু একেবারেই তিনি মানে এই প্রথম তিনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে হচ্ছেন। কাজী উনি যদি যা মনে করছেন সঠিক, বা উপদেষ্টা পরিষদ চূড়ান্ত বিচারে বা সার্বিক বিচারে সঠিক নাও হতে পারে। বিদেশিদের পরামর্শে যদি আমরা এমন কোনো কাজ করি আমরা বিপদে পড়বো, তখন সে বিদেশিরা বলবে যে তোমরা তোমাদের স্বার্থ তোমাদের দেখার দায়িত্ব, তোমাদের স্বার্থ দেখার দায়িত্ব আমাদের না, আমরা আমাদের স্বার্থটা উদ্ধার করবো। কাজে এই ফাঁদে পড়ার সম্ভাবনা আছে। এই জন্য দ্রুত নির্বাচনের দিকে যাওয়া উচিত, কোনো সন্দেহ নেই। কিন্তু নির্বাচন দ্রুত চাইতে গিয়ে আজকে আমি রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দল যেভাবে নেতিবাচক দৃষ্টিভঙ্গি দিচ্ছে, কোনো সংস্কার দরকার নেই, যা আছে তাই নির্বাচন করে আমরা ক্ষমতায় বসে সব করে ফেলবো। দেখুন 90 সালে গণঅভ্যুত্থানের পরে এই একটা খুবই খারাপ। মোশতাক ভাই আমরা জানতে চেয়েছিলাম যে কোন রাজনৈতিক দল কোনো সংস্কার দরকার নেই বা আরো অল্প সংস্কার হলেই চলে বলছে, আপনাদের দিক থেকে এরকম প্রস্তাব দিয়েছেন কিনা যে নির্বাচনের আগে অবশ্যই অন্তত এই কয়েকটি মৌলিক বিষয়ে সংস্কার করতে হবে, যেটি জাতীয় ঐকমত্য কমিশনের কাছে আপনারা দিয়েছেন, তারা গ্রহণ করেছে কি করেনি সেই বিষয়টি যদি একটু জানান। জাতীয় ঐকমত্য কমিশন তো এখনো মানে সার্বিক ঐকমত কিসের এখনো প্রকাশ করেনি। আমরা বলেছি যে যেই সমস্ত বিষয়ে ঐকমত হবে সেগুলো অধ্যাদেশের মাধ্যমে জারি করা যায়, পরবর্তীতে পার্লামেন্টে হবে। আর অধিকাংশ প্রস্তাব যেগুলো সংবিধানের বাইরে সেগুলো কিন্তু আদেশে হতে পারে। সেগুলো ঐকমত যেগুলো হবে সেগুলো নির্বাচন আগেই করতে হবে, যেগুলো দ্বিমত বা আংশিক একমত সেটা আগামী পার্লামেন্টে আলোচনা হবে। আমরা আরো একটা কথা বলেছি, সংস্কার প্রক্রিয়া এখানেই থেমে যাবে না। সংস্কারের আলোচনা চালিয়ে যাওয়ার জন্য জাতীয় সংসদে তো আলোচনার সুযোগ রাখতেই হবে। জাতীয় সংসদ কর্তৃক একটা সংস্থা তৈরি করতে হবে যারা আলিলিয়াস এবং যারা এই কমিশন যে কাজটা করছে সেই কাজটা তারা চালিয়ে যাবে, জাতীয় সংসদ দ্বারা সেই জিনিসটা তৈরি হতে হবে। কাজে এই বিষয়ে আমরা স্পষ্ট, কিন্তু আমরা বলিনি যে এই জিনিসটা করতে হবে। আমরা বলেছি যে যেগুলো জাতীয় ঐকমত হবে সেগুলো যেন আমরা দেরি না করি সেটা করতে হবে, এবং বলেছি যে নির্বাচনটাকে একটা লেভেল প্লেইং ফিল্ড করবার জন্য সবকিছুই করতে হবে, নির্বাচনের আগেই করতে হবে, যেন পেশি শক্তি, ধর্মের রাজনৈতিক ব্যবহার এবং টাকার খেলা দিয়ে নির্বাচন প্রভাবিত করা না যায়। সেগুলো কতগুলো ভালো প্রস্তাব দিয়েছে বর্তমান কমিশন, এবং 111-এর সময় নির্বাচন কমিশন তারা দিয়েছিল, সেগুলো যেন বাস্তবায়িত হয় এই বিষয়ে কোনো দেরি করা যাবে না। কিন্তু বাকিগুলো সংবিধান নিয়ে কিন্তু
আমাদের আপনি যে জিজ্ঞেস করছিলেন, আমাদের কিন্তু সংবিধান নিয়ে সংবিধান সংস্কার কমিশনের সাথে কিন্তু অনেক অনেক দ্বিমত আছে। সেগুলো কিভাবে আলোচনা করে সমাধান করবে আমরা দেখার অপেক্ষা আছে। বিএনপি কিন্তু অনেকগুলি দ্বিমত করেছে, বিএনপির দ্বিমতের সাথে আমাদের দ্বিমত আছে। আমাদের যে প্রস্তাব সেগুলো বিএনপির সাথে কন্ট্রাডিক্ট করেছে, কিছু কিছু ক্ষেত্রে বিএনপির সাথে আমাদের হয়তো একমত আছে, অন্য দলের সাথে একই অবস্থা হবে। এগুলো সমাধান হয়তো আগামী পার্লামেন্টে হবে, বা যেগুলো খুবই জরুরি। এখন রাষ্ট্রপতির ক্ষমতা এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা যদি পুনর্বিন্যাস না করে আপনি আগে এই পার্লামেন্টে যান, মানুষের সন্দেহ করার সঙ্গত কারণ রয়েছে। যারা নির্বাচিত হবেন, আমার দলও যদি নির্বাচিত হয়, কথার কথা বলছি, আমার দলের প্রধানমন্ত্রী মজা পেয়ে যাবে অ্যাবসলিউট ক্ষমতা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, সংসদের উপরে, এটাকে আমি ছাড়তে চাইবো? কাজে এইগুলো মানুষের, এটা তো কিন্তু যুক্তিসঙ্গত যে আপনি নির্বাচন দিয়ে যে আজকে এক জায়গায় কেন্দ্রীভূত ক্ষমতার সমাধান হয়ে যাবে, মনে হয় হবে না। এগুলো কিন্তু আমাদের এক জায়গায় আসতে হবে। বিএনপি একমত হচ্ছে না, কাজেই আমরা এই একমত আর দ্বিমত নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে একটু আলোচনা করতে চাই। আপনার কাছে আবারও আসবো। একটু রুবেল ভাইয়ের কাছে জানতে চাই যে এখন দেখা যাচ্ছে, আমরা গণমাধ্যমেও যা দেখছি, যে দুই একদিন পর পরই বিএনপির সাথে জাতীয় নাগরিক পার্টির সাথে এই সংস্কার কমিশনের, ঐক্যমত্য কমিশনের বৈঠক হচ্ছে। সেখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর মেয়াদ কিরকম হবে, পরপর দুইবারের বেশি একজন হতে পারবে না, আবার আরেক দল বলছে বা বিএনপি বলছে যে পরপর দুইবারের পর বিরতি দিয়ে আবারও হতে পারবে, এইসব নিয়ে বিতর্ক চলছে। এই বিতর্কে আপনাদের অবস্থান কি? আপনারা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যটি কেমন দেখতে চান, এবং প্রধানমন্ত্রীর মেয়াদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কেমন দেখতে চায়? ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কমিউনিস্ট পার্টি সম্ভবত বাংলাদেশের একমাত্র পার্টি যার গঠনতন্ত্রে একটা বিশেষ বিধান সে সংযুক্ত করেছিল গত একাদশ কংগ্রেসে, দশম কংগ্রেসে, দুঃখিত, দশম কংগ্রেসে 2012 সালে। সেটি হচ্ছে কমিউনিস্ট পার্টির সভাপতি কিংবা সাধারণ সম্পাদক এই পদে পরপর দুবারের বেশি কেউ থাকতে পারবেন না। অর্থাৎ আপনি সাধারণ সম্পাদক দুবার থাকতে পারবেন, কিংবা আপনি সভাপতি দুবার থাকতে পারবেন। এরকম একটি কঠিন সিদ্ধান্ত কমিউনিস্ট পার্টি বা বাংলাদেশের প্রেক্ষিতে নেতৃত্বের একটি শূন্যতা রয়েছে। বাংলাদেশেও বলা হয় যে রাজনৈতিক নেতৃত্বের শূন্য থাকে। তারপরেও এই কঠিন চ্যালেঞ্জকে মোকাবেলা করে এই কঠিন সময়ে আমরা কমিউনিস্ট পার্টির সিদ্ধান্ত গ্রহণ করেছি আজ থেকে আরো 13 বছর পর। এখন প্রশ্ন এসেছে প্রধানমন্ত্রী তার মেয়াদ কত, যেহেতু এটা নিঃসন্দেহে যে প্রস্তাবটি এসেছে যে দুবারে বেশি থাকা যাবে না, এক্ষেত্রে আমাদের কমিউনিস্ট পার্টি এই প্রস্তাবে দ্বিমত করবার, ভিন্নমত করবার কোনো সুযোগ নেই। আরেকটি প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার যে ভারসাম্য, আসলে প্রধানমন্ত্রী আসলে কে নির্বাচিত হন? জাতীয় সংসদের সদস্যদের ম্যান্ডেটের ভিত্তিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছে। জাতীয় সংসদ সদস্যরা কিভাবে নির্বাচিত হবার কথা ছিল? জাতীয় সংসদ সদস্যদের নির্বাচিত হবার কথা ছিল যে হচ্ছে বিধি মোতাবেক জনগণের ভোটে নির্বাচিত হওয়ার কথা ছিল। আমরা যদি প্রথম বিষয়টি নিশ্চিত করতে পারি, সেটি হচ্ছে নির্বাচনী ব্যবস্থার সংস্কারের মাধ্যমে নির্বাচনকে যদি আমরা কালো টাকা, নির্বাচনকে যদি আমরা ধর্মের সুরসুরির বাইরে নিয়ে এসে, নির্বাচনকে যদি আমরা সন্ত্রাসের বাইরে নিয়ে এসে, এবং ক্ষমতাসীন যে থাকবে, ক্ষমতাসীন সরকার হোক বা যেই হোক যে থাকবে, এবং রাষ্ট্রীয় অন্য বাহিনীও থাকতে পারে, সমস্ত রাষ্ট্রীয় সংস্থার যে বাহিনী আছে তাদের প্রভাব মুক্ত হয়ে যদি আমরা প্রকৃত জনগণের রায় প্রতিফলিত হতে পারে এমন একটি নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে যদি আমরা সংসদ গঠিত করতে পারি, এবং সেই সংসদের হচ্ছে প্রধানমন্ত্রীর যদি সেই জবাবদিহিতার জায়গাটা থাকে সংসদ সদস্যদের কাছে, তাহলে প্রধানমন্ত্রী হচ্ছেন জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের কথাটাই হচ্ছে তার মধ্যে বেরোবার কথা ছিল।
ফলে আমাদের কি সমস্যাটা ছিল কখনোই যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য ছিল না বলে আমার দেশে এই কর্তৃত্ববাদ তৈরি হয়েছিল, আমার দেশে এই ব্যক্তিতান্ত্রিক স্বৈরাচার তৈরি হয়েছিল, ব্যাপারটা কি এইখান থেকে এসেছিল কিনা একটু দেখার বিষয়। ব্যাপারটা আসলে এইখান থেকেই সংকটের শুরুটা হয়নি, সংকটের শুরুটা হয়েছিল একদম প্রথম থেকে যে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি হচ্ছিল না বাংলাদেশে। একের পর এক বারবার 3 বার হচ্ছে জনগণ প্রতারিত হয়েছে, জনগণ তার সরকার নির্বাচিত করতে ব্যর্থ হয়েছে। জনগণ যেহেতু সেটা করতে ব্যর্থ হয়েছে, ফলশ্রুতিতে হচ্ছে এখানে নানা রকম জটিলতা তৈরি হয়েছে। ফলে এই জায়গাটা ইয়া করতে হবে। আরেকটাই বিষয় ইয়া করুন, মুস্তাক ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছে, আসলে এই সরকার ধরেন যতই চমৎকার, যতই গণমুখী সংস্কার করুন না কেন, এই সংস্কারগুলো আদৌ টিকবে কিনা, সাস্টেনেবল হবে কিনা, সেটা নির্ভর করবে হচ্ছে জনগণ কি ধরনের সরকার, জনগণ কাদেরকে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করবে তার উপর নির্ভর করবে। ধরুন আমি বলছি যে এখন হচ্ছে বিএনপি তেমন একটা সংস্কার চাচ্ছে না, কিন্তু দেখা গেল যে 200 বা 250 আসনে যদি জনগণ বিএনপিকে নির্বাচিত করেন, তাহলে বিএনপি যে তার যে 32 দফার ব্যাপারটা রয়েছে, সংস্কারের একটা প্রস্তাবনা আছে, সেটি কিংবা 31 দফা বলে অনেকে। শেখ হাসিনাও বলেছিল যে কালা কানুন বাতিল করে দিবেন, এটা বাতিল করবেন, ওটা করবেন। কিংবা আপনাদের অনেকে মনে রয়েছে যে সেই ফুলবাড়িতে হত্যাকাণ্ড হয়েছিল, তখন সে বলেছিল আমি ক্ষমতায় আসলে এই ধরনের উন্মুক্ত পদ্ধতিতে কয়লা দিব না, করবো না, এই না, অনেক কথা বলেন। কিন্তু ক্ষমতায় আসার সাথে সাথেই কিন্তু হচ্ছে কি ভুলে যাওয়ার রেওয়াজ রয়েছে, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোকে, বা আমার ভাষায় হচ্ছে বুর্জুয়া যে রাজনৈতিক দল রয়েছে তাদের একটা অভ্যাসই রয়েছে যে তারা ক্ষমতায় গেলে পরে তাদের শ্রেণী স্বার্থের বাইরে তারা আসলে যে সমস্ত কথাবার্তা জনগণকে প্রতিশ্রুতি দেন সেগুলা বাস্তবায়ন করবার দিকে তারা হাঁটেন না, তো হয়তো হাঁটবে না। ফলে এই জায়গায় নির্বাচনকে আমরা হচ্ছে গিয়ে কতটা হচ্ছে গিয়ে আমরা নির্বাচনকে কতটা গণতান্ত্রিক করতে পারবো তার উপর নির্ভর করবে আগামী দিনে এই সরকার যতটুকু সংস্কার করে যাবে ততটুকু সংস্কার টিকবে কি ততটুকু সংস্কার টিকবে না। নাহলে আপনি ধরুন যে সাপোজ একটা যদি ধর্মভিত্তিক রাজনৈতিক দল ক্ষমতা আসলো, এখন আমরা সবাই মিলে ঠিক করলাম যে বহুত্ববাদ, এখন বহুত্ববাদের প্রশ্নে তো ইতিমধ্যেই ব্যাপক দ্বিমত রয়েছে, ব্যাপক ভিন্ন মত রয়েছে। ধরেন আমি কথা রাষ্ট্র সংস্কার আন্দোলন বহুত্ববাদকে ধারণ করছে, এরকম আরো 2-1টি রাজনৈতিক দল ধারণ করছে বহুত্ববাদকে, কিন্তু ইসলামী দলগুলোকে এক কথায় বহুত্ববাদকে তারা নাকচ করে দিচ্ছে যে বহুত্ববাদের কোনো সুযোগ নেই। তো এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যদি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে যায় ইসলামিক দলগুলো, তাহলে এখানে বহুত্ববাদের বিষয়টা কি দাঁড়াবে, বা এখানে কতগুলো পয়েন্টে যে কোরআন এবং সুন্নাহ বিরোধী কতগুলো বিষয় রয়েছে, বা কোরআন সুন্নাহর সাথে সম্পর্কিত নয় এমন অনেকগুলো বিষয় রয়েছে, সেই বিষয়গুলো কি আগামীতে ধোপে টিকবে? আগামীতে ধোপে টিকবে না। ফলে শুধুমাত্র উপর থেকে ডিক্রি জারি করে আমরা কজন মিলে, কিছু বুদ্ধিজীবী মানুষ মিলে, কিছু সুশীল মানুষ মিলে, কিছু রাজনীতিবিদ মিলে আমরা যে সংস্কারটি করব সেটা যদি আমাদের মধ্যেই থাকে, তাহলে এই বাংলাদেশকে পরিবর্তন বা বাংলাদেশের যে গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরিত করবার যে যাত্রা, সেই যাত্রাটা হবে না। ফলে আমাদের মনে হয় জনগণের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লাগবে, এবং জনগণের সাথে হচ্ছে গিয়ে একটা ন্যূনতম চার্টার নিয়ে যাওয়া দরকার, এবং সেই ন্যূনতম চার্টার করবার আগে যে রাজনৈতিক দল সমূহ মিনিমাম কি কি বিষয়ে একমত হচ্ছে সেই বিষয়গুলোকে নিয়ে আসলে অগ্রসর হওয়া দরকার। এবং এই অগ্রসর হওয়ার ক্ষেত্রে হচ্ছে নির্বাচনের পদ্ধতির যে সংস্কার এবং বিচার বিভাগের কিছু বিষয় রয়েছে, এগুলো কতগুলো জায়গায় হচ্ছে ন্যূনতম কিছু করা দরকার, যেটা হচ্ছে এনশিওর করবে যে আগামী দিনেও বাংলাদেশে গণতন্ত্র মানে একটা জায়গায় থাকবে, সেখান থেকে জনগণ গণতন্ত্রকে কেউ হত্যা করতে পারবে না, এবং জনগণকেও সেই শক্তিকে নির্বাচিত করতে হবে, জনগণকেও সেই শক্তিকে নির্বাচিত করতে হবে যেই শক্তিগুলো বা যেই রাজনৈতিক দল সমূহ ঠিক আছে জনগণের পক্ষে অবস্থান করবে। এখানে একটা জিনিস দেখেন, এই সংস্কার করার ক্ষেত্রে এই যে আমি এই কথাটা বলে শেষ করে দিচ্ছি, দেবপ্রিয়দার ইয়ার কথা যেটা বললেন মুস্তাক ভাই, খুব গুরুত্বপূর্ণ কথা।
সেই শ্বেতপত্র প্রকাশ, সেই যে শ্বেতপত্র প্রকাশ এবং সেই শ্বেতপত্রের যে অর্থনৈতিক সংস্কারগুলোর পরিকল্পনাগুলো করা আছে, সেগুলা কিন্তু নিয়ে আমল দিচ্ছে না। আমল দিচ্ছে না এই কারণেই যে সেটা হচ্ছে যে যে শাসক শ্রেণী, সে শাসক শ্রেণীর স্বার্থকে আঘাত করছে। আমরা তো খুব বেশি আমাদের সবকিছু বাইনারি ভাবে দেখা হয় বা খুব সরলীকরণ করে শাসক দলের উপরেই সার্বিক দায় দায়িত্ব দেওয়া হয়। আমরা বলতে চাই শাসক দল চলে গেছে, কিন্তু শাসক দলের শাসক শ্রেণীটা কিন্তু ক্ষমতায় রয়েছে। ফলে তারা তাদের মতো করে তাদের যে কায়েমি স্বার্থ, সে কায়েমি স্বার্থের বিপরীতে কোনো সংস্কার এখনো করতে দেবে না, আগামীতেও করতে দেবে না। ফলে জনগণকে জনগণের অধিকারের জন্য লড়াইটা চালিয়ে যেতে হবে আর কি। এবং সেই ক্ষেত্রে এই যে অন্তর্বর্তীকালীন এবং অনির্বাচিত সরকারের যে সময়কালটা, এটা যত সংক্ষিপ্ত হবে ততই দেশের জন্য আমি ওই সেই সময় নির্বাচনের প্রসঙ্গটিতে আবার আসবো একটু পরে। তবে আপনি যে কথাগুলো বলেছেন সেটিকে আমি যদি ভিন্ন রকম ভাবে একই কথার প্রশ্ন তুলে দেই মোশতাক ভাইয়ের কাছে, যে রুবেল ভাই বলছিলেন যে রাজনৈতিক দলগুলি জনগণের কাছে যাবে, জনগণ যেটা পছন্দ করে সেটাকেই তো তারা বেছে নেবে। সুতরাং এখনকার এই সংস্কারের তাহলে দরকারটা কি? এই প্রত্যেকটি দল তাদের সংস্কার প্রস্তাব নিয়ে নির্বাচনের মাঠে মানুষের কাছে যাবে যে আমরা ক্ষমতায় গেলে আমরা এই করব। জনগণ ওই সংস্কারগুলি দেখে প্রত্যেকটি দলের, আমরা যেটি ম্যানিফেস্টো দেখি প্রতি নির্বাচনের আগে, সেই ম্যানিফেস্টোতেই রাজনৈতিক দলগুলি তাদের সংস্কার প্রস্তাব নিয়ে আসতে পারে। মানুষ যদি মানুষ নিজেরা নির্বাচনের ক্ষমতা পায়, তাহলে তো মানুষই সেই সংস্কারটা করবে, অর্থাৎ তার পক্ষের যে সংস্কারটি, তাহলে তো সে সেই দলটিকেই নির্বাচিত করবে। এখন তাহলে এই সংস্কার যে আমরা করছি, এই সংস্কারের অর্থ কি? যদি যেই রাজনৈতিক দলটি ক্ষমতায় আসবে, সে ক্ষমতায় গিয়ে এই এখন একমত হলেও সে গিয়ে যদি সেই কাজটি না করে, মুশতাক ভাই, তাহলে এখন কেন আমরা এই সংস্কার করছি? আগস্টের পরেই সংস্কারের কথাটা আসছে, বিষয়টা কিন্তু এমন না। রাজনৈতিক মহলে এই কথাটা অনেক আগে থেকেই ছিল। বিশেষ করে আমি দেখেছি যে জনাব আনম মোহাম্মদ যে ফোরামগুলোতে আছেন তারা, এবং গণতন্ত্র মঞ্চে বিএনপি সাথে তাদের একমত হয়নি আগেই, আন্দোলন যে 24-এর নির্বাচনের আগেই তারা বলেছে যে আমরা যেই কাজগুলো রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে করে না। হ্যাঁ, সংবিধানের সংস্কার, মূলনীতির কথা যেটা বললেন রুবেল, ঠিকই। আমি চাই ধর্মনিরপেক্ষতা থাকুক, বলে এসছি আমরা 4 মূলনীতি পরিবর্তন চাই না। যদি আপনারা 4 মূলনীতির বদলে কোনো নতুন ভাষা আরোপ করতে চান, তাহলে সংবিধান থেকে এই রাষ্ট্রধর্মটা তুলে দিতে হবে। এবং বিসমিল্লাহির রহমানির রহিম ধর্মগ্রন্থে থাকতে পারে, কিন্তু সংবিধান তো ধর্মগ্রন্থের মতো সেই এটা না, পবিত্র বা দলিল না, কাজেই যেখানে রাখা প্রয়োজন সমীচীন মনে করি না আমরা, মানে ওয়াইজ মনে করি না। এগুলো আমরা বলেছি যে ওগুলো যদি বাদ দেন তাহলে আপনি বলতে পারেন যে এখন আমরা একটা ইন প্রিন্সিপল গণতান্ত্রিক এবং একটা সেকুলার কনস্টিটিউশন করবো। সেক্ষেত্রে আপনি ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে বহুত্ববাদ বলেন, সমাজতন্ত্র বাদ দিয়ে সামাজিক ন্যায় বিচার বলেন, এটা আলোচনা হতে পারে। হ্যাঁ, যদিও বিএনপি তাদের সংবিধান সংশোধনীতে ধর্মনিরপেক্ষতা বদলে আল্লাহর উপর অবিচল আস্থা এনেছিল এবং সমাজতন্ত্রকে কোয়ালিফাই করেছিল যে সামাজিক ন্যায় বিচারের সমাজতন্ত্র। যাই হোক, সেটা আলোচনা করে নেগোসিয়েশন করে সেটা হতে পারে। কিন্তু দেখুন, জাস্টিস শাহাবুদ্দিনের যে অন্তর্বর্তীকালীন সরকার সংবাদপত্রের স্বাধীনতার যে আইনটা করে গেছে, এটা কিন্তু কেউ বাতিল করতে পারেনি। কিন্তু আমি জানি, আমাদের সন্দেহ যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে এটা করতো না, কিন্তু এটা বাতিল করার কিন্তু তারা নৈতিক সাহসটা নেই। এরকম বেশ কিছু আপনার ইয়ের সময়, বিচারপতি হাবিবুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের সময় 111-এর পরে তারা বেশ কিছু আইন করে গেছে, যেটা কিন্তু পরবর্তী সরকার অনেকগুলো বাতিল করতে আর সাহস করেনি, কিন্তু কিছু কিছু তারা চোখের অলক্ষ্যে বাতিল করেছে, কিন্তু এটা ডিবেট করে বাতিল করার সাহস করেনি। এটাকে আমি আদর্শ পদ্ধতি মনে করি না, যে ফাঁকি দিয়ে রাজনৈতিক দলগুলো, বড় বড় দলগুলো বেকায়দায় আছে, কাজে একটা করলাম। কিন্তু যেটা জনগণনন্দিত, যেটা রাজনৈতিক দল ক্ষমতায় গেলে কায়েমি স্বার্থের চাপে করতে পারে না, সেই রাজনৈতিক দলগুলোতেই এখানে অ্যাগ্রি করা উচিত যে আমরা ক্ষমতায় গেলে এই আইনটা আমরা বাতিল করতে পারবো না। নির্বাচনের ব্যয়সীমা বাড়তে বাড়তে এত টাকা হয়ে গেছে, জামানত অনেক বেড়ে গেছে, যেটা কমানো উচিত। কিন্তু ক্ষমতায় গেলে তারা হয়তো যে তারা চাবে কম্পিটিশন কম হোক,
কিন্তু সংবিধানের মূল সংস্কার বা একটা মৌলিক সেটা কিন্তু জনগণের রায় ছাড়া সম্ভব না, এটা কেউ করতেও পারবে না। আজকে ডক্টর ইউনূসের সরকার যতই ভালো আইন হোক, তারা কি যদি বড় বড় রাজনৈতিক দল, আমাদের কথা বাদ দিলাম, তারা যদি একমত না হয় তাই করতে পারবে না। কিন্তু বিপরীত পক্ষে এটাও কিন্তু রাজনৈতিক দলগুলোকে, আমার দল সহ, বিবেচনা করা উচিত। আপনি যেই কথাগুলো সংস্কারের কথা রাজনৈতিক দলগুলো এই গণ-অভ্যুত্থানের বহু আগে বলে এসছে, এবং তারা কিন্তু বলেছে যে এই গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে উৎখাত করে একটা জাতীয় সরকার করতে হয়। এটা ছাত্ররা কিন্তু প্রথম বলেনি, এটা এই দেশের সিপিবি হয়তো বলেনি, কিন্তু অন্যান্য বাম দল, আমাদের দলও বলেনি যে একটা জাতীয় সরকার করে তারা জনগণের পক্ষে সংস্কার করে তারপরে নির্বাচন হবে। ছাত্ররা এটুকু অংশ, এটা তারা নিয়েছে, এটুকু তারা গ্রহণ করেছে। কাজে এই সংস্কারের দাবিটা কিন্তু হুট করে ছাত্ররা নিয়ে এসছে, কাজে সেটা পরিত্যাজ্য। হ্যাঁ, ছাত্রদের যে চরম দক্ষিণপন্থী অবস্থান, শেখ হাসিনার প্রতি বিদ্বেষ থেকে তারা মুক্তিযুদ্ধকে বিসর্জন দেওয়ার যে রাজনীতি, বঙ্গবন্ধুকে অসম্মানিত করার রাজনীতি, আমি অবশ্যই সমর্থন করি। আমরা একেবারে 15ই আগস্ট থেকে তার প্রতিবাদ করেছি, কিন্তু সংস্কারের যেই আকাঙ্ক্ষা মানুষের, এটা ছাত্ররা করেছে বলেই সেটাকে বাদ দিয়ে তাড়াতাড়ি নির্বাচন করব, এটা কিন্তু আন্দোলন সংগ্রাম শুধু গণ-অভ্যুত্থান না, তার আগে যে দীর্ঘ সংগ্রাম করেছে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা 2016 সাল থেকে করেছি, অনেকে তো অনেক আরো আগে থেকে করেছেন, সেটার প্রতি একটা বিশ্বাসঘাতকতা হবে। কাজী জনগণের পক্ষে সংস্কার যেটা ঐক্যমত হবে, এবং বড় বড় দলগুলো ঐক্যমত হওয়া উচিত, সেগুলো করে নির্বাচনে গেলে সেটা, এবং এমন একটা ব্যবস্থা করে যাওয়া উচিত নির্বাচন হলেও যেন এই প্রক্রিয়াটা অব্যাহত থাকে। বা একটা হচ্ছে যেটা বিচার, যে পাইকারি হারে হত্যাকাণ্ড হয়েছে জুলাই আগস্টে, তার বিচার যদি না হয়, এবং সংস্কার যেটা জনগণ আকাঙ্ক্ষা, সেটা যদি আমরা প্রক্রিয়া শুরু করতে না পারি, যেই সরকার ক্ষমতায় আসবে তাদেরকে প্রতিদিন গণ-অভ্যুত্থানমূলক পরিস্থিতি মোকাবেলা করতে হবে, অস্থিতিশীলতা মোকাবেলা করতে হবে। দেখুন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু সরকার তৎকালীন ছাত্র নেতৃবৃন্দের কোনো প্রস্তাব আমলে নেন নাই। আমাদেরকে তারা বলেছিলেন, আমাদের যে অগ্রজ সিরাজুল আলম খান, আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, শহীদুল্লাহ মিয়া, যে তোরা বিপ্লবী, তোদের এই প্রস্তাব আমি মানতে পারলাম না রে, আমি ভোট দিয়ে দিব, তোরা একটা দল গঠন কর, তোদেরকে যদি জনগণ ভোট দেয় তোরা বিপ্লব করিস, জাতীয় সরকার করিস, এগুলো করিস। দেখুন, বঙ্গবন্ধুর কথাটা ইনি কি হ্যাঁ সাদামাটা ভাবে বলতে গেলে সুন্দর শোনায়, তৎকালীন সময় ছাত্র ইউনিয়নে বঙ্গবন্ধুর কথাকে প্রতিধ্বনি করে বলেছে এখনই সমস্ত করা দরকার নাই। হ্যাঁ, আমরা বলেছিলাম যে একটা 4টা দল মিলে একটা ঐক্যবদ্ধ বিপ্লবী জাতীয় সরকার হোক, নির্বাচন এখন দরকার নাই, দেশটাকে আমরা গড়ে তুলি স্বাধীনতার মুক্তিযুদ্ধের মূল্যবোধে ইয়ে করেছিলাম। যাই হোক, আমি যেটা বলছি, যদি এই ধরনের মিনিমাম পরিবর্তন না করে নির্বাচনের দিকে যান, এমনকি নির্বাচনের পরের দিন থেকে এই দেশে লাগাতার হরতাল, অবরোধ, বিক্ষোভ শুরু হতে পারে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার দাবি নিয়ে। এখানে রাজনৈতিক বিরোধিতাও থাকবে। কাজে এই বাস্তবতাগুলো যদি আমরা মেনে নিয়ে নির্বাচন, সংস্কার এবং পাইকারি হত্যাকাণ্ডের বিচারের দিকে আগাই, তাহলে আমাদের দেশটা আমরা একটা শান্তিপূর্ণ পথে পরিবর্তনের জায়গায় আমরা ঢুকতে পারবো। ধন্যবাদ। মুশতাক ভাই, আমার যে প্রশ্ন, দুজনের কাছেই প্রশ্ন, যে আপনারা দুজনেই ঘুরিয়ে ফিরিয়ে যেটি বললেন যে যে কোনো সংস্কার বাস্তবায়নের মূল দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলের, বিশেষ করে ক্ষমতাসীন রাজনৈতিক দলের। অর্থাৎ একটি রাজনৈতিক দল যে ক্ষমতায় যাব করছে, বা আমরা দৃশ্যত দেখতে পাচ্ছি যে এই এখন নির্বাচন হলে হয়তো বা এই দলটি ক্ষমতায় যাবে, তারা এখন মুখে অনেক ভালো কথা বলল, কিন্তু নির্বাচনে জয়ী হয়ে তারা সংসদে গিয়ে সেই কাজগুলি করলো না। আপনিও বলছিলেন যে তখন আবারও বিপ্লব হবে ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ নির্ভর করছে হচ্ছে সেই রাজনৈতিক দলটির উপর। তাহলে আপনারা এই যে সংস্কার নিয়ে আলোচনা করছেন, একবারও রাজনৈতিক দলের সংস্কার এই কথাটি কেন আসছে না, যে রাজনৈতিক দলগুলিতে এমন সংস্কার আনতে হবে যাতে তারা মুখে যা বলে আসলে তা করে? সেটি কিভাবে সম্ভব? সেই পরামর্শটি বা সেই আলোচনাটি আপনাদের দুজনের কাছ থেকেই শুনতে চাই। রুবেল ভাই, আপনি যদি আগে বলেন, যে আপনি নিজেই আগে বলছিলেন যে আমরা যতই সংস্কার করি, ক্ষমতায় গিয়ে যদি ওই রাজনৈতিক দল সেটি না মানে, তাহলে তো এই সংস্কার প্রস্তাব তৈরি করে লাভ কি? তাহলে আমরা কেন সবার আগে রাজনৈতিক দলের সংস্কারের কথা বলি না, যে এমন রাজনৈতিক দল আমাদের দেশে দাঁড়াবে যে তারা অন্তত যা বলে তা করে,
তাদের মধ্যে অগণতান্ত্রিক কোনো বিধি ব্যবস্থা নেই। রাজনৈতিক দলগুলির ভেতরে গণতন্ত্র আছে। এই ব্যবস্থাটির জন্য আমরা কেন জোরে কথা বলি না? রুবেল ভাই যদি একটু বলেন, তারপরে আবার মুশতাক ভাই কাছে একই প্রশ্নের উত্তর জানতে চাই। বিষয়টা খুব সহজে এবং সংক্ষেপে বলা সম্ভব না, কয়েকটা বাক্যে বলা সম্ভব না। তারপর যদি খুব ছোট্ট করে বলতে হয় তাহলে এক কথাই বলতে হবে যে বাংলাদেশের মানুষ, গণমানুষ, এই গণমানুষকেই ঐক্যবদ্ধ করে সংস্কারটা করতে হবে। গণমানুষকে ঐক্যবদ্ধ করে, গণমানুষ যদি কতগুলো প্রশ্নে ঐক্যবদ্ধ থাকেন, ঠিক আছে, তাহলে যে রাজনৈতিক দল সেই চেতনাটাকে ধারণ করবে না, সেই স্পিরিটটাকে ধারণ করবে না, সেই রাজনৈতিক দল, এখন অনেক বড় বড় রাজনৈতিক দল থাকতে পারেন, কিন্তু তারা বিলীন হয়ে যাবে। ফলে যারা সত্যিকার অর্থে আমরা সংস্কার চাই, সংস্কার বলতে আমরা একটা পরিবর্তন চাই। আসলে যেভাবে বাংলাদেশ রাষ্ট্রটি যে জায়গায় পৌঁছে গেছে, এখনো পৌঁছে গেছে, এখানে শাসক দলের পরিবর্তন হতে পারে, ফলে রাষ্ট্রের যে ব্যবস্থা পৌঁছে গেছে সেটার একটা আমূল পরিবর্তন দরকার, একটা ব্যবস্থা বদল দরকার। অর্থাৎ এখানে দুটো শব্দ, দুটো বাক্য, একটা হলো সিস্টেম চেঞ্জ আর একটা হলো রেজিম চেঞ্জ। বাংলাদেশে মাঝে মাঝে রেজিম চেঞ্জ হয়েছে, 90-তে রেজিম চেঞ্জ হয়েছে, 2024-এ রেজিম চেঞ্জ হয়েছে, কিন্তু এখন খুব বেশি যেটা প্রয়োজন ছিল, 90-তেও প্রয়োজন ছিল, সেটি ছিল ব্যবস্থা বদল করা। আর সেই ব্যবস্থা বদল করাটা হচ্ছে জন্য আমার মনে হয় যে এক ধরনের সমাজ বিপ্লবের প্রয়োজন। আর সেই সমাজ বিপ্লব হচ্ছে কতিপয় নেতা বা কোন একটা নোবেল লরিয়েট কিংবা হচ্ছে কিছু মানে নবিশ রাজনীতিতে কিছু মানুষ, আমাদের পক্ষে সেটা সম্ভব না। এটা সম্ভব হচ্ছে রাজনৈতিক দলগুলো জনগণকে সাথে নিয়ে, যেই রাজনৈতিক দলগুলো এই রাষ্ট্র ব্যবস্থাটাকে পাল্টাতে চায়, বদল করতে চায়, ঠিক আছে, একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, এই চাওয়ার ক্ষেত্রে যারা হচ্ছে গিয়ে একান্তই আন্তরিক, তাদের হচ্ছে গিয়ে জোটবদ্ধ হওয়া এবং জোটবদ্ধ হয়ে জনগণের শক্তি নিয়েই তাদেরকে একটা সমাজ বিপ্লবের দিকে অগ্রসর হতে হবে। আর সেই বিপ্লবের পথে কখনো নির্বাচন, কখনো হচ্ছে এই ধরনের ইন্টারিম একটি পর্ব। তবে আমি ব্যক্তিগতভাবে কোনো রকম আস্থা রাখতে পারি না যে আমেরিকান প্রেসক্রিপশনে আর সাম্প্রদায়িক কিছু রাজনৈতিক দলের সমর্থন পুষ্ট হয়ে কিছু স্বপ্নবাজ কিন্তু অনভিজ্ঞ কিছু তারুণ্যের উপর ভিত্তি করে, ঠিক আছে, এটি একমাত্র ইতিবাচক দিক আর কি বর্তমান ক্ষেত্রে। এই তারুণ্য আর হচ্ছে বাকি আমেরিকান প্রেসক্রিপশন কিংবা সাম্প্রদায়িক শক্তির সমর্থন, এইগুলোকে ভিত্তি করে এমন এই বর্তমান যে সরকার বা বর্তমান যে শাসক, তারা আমাদেরকে হচ্ছে একটা বাংলাদেশ উপহার দিবে, এটা হচ্ছে একেবারে অবাস্তব। আমি মনে করি এটা সম্ভব না। আমরা সেই গাছ লাগাই নাই, সেই গাছ বাংলাদেশে লাগানো হয় নাই, সেই গাছ থেকে আমরা সেই ফলটি আশা করতে পারবো না যে গাছটি আমি লাগাই নাই আর কি। বড়ই গাছে আমি কখনো হচ্ছে আঙ্গুর ফল পাবো না কিংবা আম পাবো না, বড়ই গাছে বড়ই আমাদের ফলবে আর কি। ফলে আমাদের সেই গাছ বপন করতে হবে, সেই নতুন বাংলাদেশের সেই বীজ কিন্তু এখনো বপন হয়নি। একটি সম্ভাবনা আমরা দেখেছিলাম, তবে এই সম্ভাবনার জায়গাটাই কিন্তু হচ্ছে বেহাত হতে খুব বেশি দিন সময় লাগেনি, এখন কিন্তু বেহাতি হয়ে গেছে বলা যায়। এখনো হচ্ছে গিয়ে গণতন্ত্র অধরা রয়েছে, এই যে বেহাত হয়ে যাওয়া, হচ্ছে গিয়ে বিভ্রান্তি রয়েছে, হতাশাও রয়েছে। ফলে আমরা যে মনে করি ন্যূনতম কিছু সংস্কারের মধ্য দিয়ে, ঠিক আছে, আমি কিন্তু রুবেল ভাই আমি জানতে চেয়েছিলাম প্রবেশ করা প্রয়োজন। এই ন্যূনতম সংস্কারই হোক অথবা এই সময়ের মধ্যে বড় রকমের সংস্কারই হোক, যেই দলটি ক্ষমতায় আসে সেই দল যদি শেষ পর্যন্ত সেই সংস্কার বাস্তবায়ন না করে, তাহলে আবারও আপনারা মাঠে নামতে হবে, সাধারণ মানুষ মাঠে নামতেই হবে। আপনার কাছ থেকে সত্যিকারের জনগণের বিজয় অর্জিত না হবে। রুবেল ভাই, আমি যেই প্রশ্নটি আপনাকে করেছিলাম মুশতাক ভাইকে আবারও করছি, যে আপনারা রাজনৈতিক দলের সংস্কার নিয়ে কথা বলছেন না কেন?
বা কোনো দলই এই বিষয়টি নিয়ে কথা বলছে না কেন, রাজনৈতিক দলের সংস্কার? না, আমরা বলছি না তারা, বা কমিউনিস্ট পার্টি বলছে না তা না, এগুলো ক্ষীণকণ্ঠ, বা আমরা নিজেরা হয়তো অত বড় গুরুত্ব দিচ্ছি না এটা। তবে এটা আমাদের নিজেদের আত্মসমালোচনা আছে, কিন্তু এটা একটা বড় ভূমিকা আছে কিন্তু নির্বাচন কমিশনের। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা হিজিজ হুজুজ দেশে, ক্যাপিটালিস্ট কান্ট্রি, সেখানে একটা রাজনৈতিক দল, আমি অবাক হয়ে গেলাম, আমাদের বাংলাদেশের একজন ডাক্তার, আমার সিনিয়র, তিনি মেয়র ইলেকশন করবেন। মেয়র ইলেকশন করবে, সে বলল যে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনী কর্তৃপক্ষ তাকে টাকা দেবে কোনো কোনো জায়গায়, সব জায়গায় না, যে তাকে ক্যাম্পেইন করার সুযোগ দেবে। অর্থাৎ দেখো, বাংলাদেশ থেকে অনেক ইজি আমি দেখি মার্কিন যুক্তরাষ্ট্রে একজন মেয়র ইলেকশন করা, সিনেট ইলেকশন করা, বা হাউস অফ কংগ্রেসের সদস্য হওয়া। নির্বাচন কমিশন বা কর্তৃপক্ষ, এবং আপনি ইচ্ছে করলেই আপনি টাকা চাইতে পারেন, সেটা ওপেন, এবং একজন লোক বলতে পারে যে আমি ডেমোক্র্যাট, বা আমি গ্রিন পার্টি, বা আমি লেফট ডেমোক্র্যাট। কিন্তু বাংলাদেশের মতো দেশে, যেখানে আমরা অনেক মানে মধ্য আয়ের দেশ হইনি, এখনো নিম্ন আয়ের দেশে আছি, আমাদের এখানে কিন্তু কোটিপতি লোকেরা টাকা গোপন রেখে নির্বাচনে জয়লাভ করার সুযোগ আছে। নির্বাচন কমিশন যদি এই আইন করে, রাজনৈতিক দলগুলোকে যেমন তার এখন প্রতি বছর অডিট রিটার্ন দিতে হবে, 2 বছর পরে সম্মেলন করে কমিটি দিতে হবে, বা 1/3 নারী সদস্য থাকতে হবে, এভাবে নির্বাচনের সময় নির্বাচনী প্রচারণাটাকে যদি তারা কমিয়ে আনে, যেমন কালার পোস্টার, রঙের পোস্টার করা যাবে না, কিছু কিছু নিয়ম করেছে অনেক লেভেলে, এরকম নির্বাচন কমিশন যদি রাজনৈতিক দলের আভ্যন্তরীণ গঠনতন্ত্র বিষয়ে তারা এই বিষয়ে নিয়ম কানুন করে এবং সেটা মনিটর করে ঠিকভাবে, তাহলে কিন্তু আমাদের আভ্যন্তরীণ সংস্কার করার বাইরের চাপটা কিন্তু ইতিবাচক হবে। এবং ভিতরে অবশ্যই যারা দলের কর্মী, তাদেরও দাবি তোলা উচিত যে আমরা শুধুমাত্র বড় বড় দলকে বলি আজীবন সভাপতি, আমাদের ছোট ছোট দলেও তো কি অবস্থা, মৃত্যুবরণ করার আগে অথবা দল ভাগ হওয়ার আগে নেতৃত্ব পরিবর্তন হয় না, খুবই ন্যাক্কারজনক ঘটনা। কাজেই আপনার সমালোচনাটা আমি গ্রহণ করলাম যে আমরা আভ্যন্তরীণ সংস্কারের কথা বলছি না, নিয়মিত সম্মেলন করছি না, নানা অজুহাতে এড়িয়ে যাচ্ছি, দলের কর্মীদের মতামতের উপরে দলের সিদ্ধান্ত গ্রহণ করে না, যারা চাঁদা দেয় তাদের উপর নির্ভর করে, বা আমি একজন প্রভাবশালী লোকের কাছ থেকে একটা ফেভার নিলাম, তার কথা অনুযায়ী আমি দলের সিদ্ধান্তকে প্রভাবিত করি, এগুলো ব্যাড প্র্যাকটিস আছে। ছোট দলে একরকম, বড় দলে একরকম। কাজে এই বিষয়ে অবশ্যই আলোচনা হওয়া উচিত। তবে আমার মনে হয় যে নির্বাচন কমিশনকে এই বিষয়ে আরো ইতিবাচক ভূমিকা পালন করার সুযোগ আছে। আসলে মূল দায়িত্বটা নির্বাচন কমিশনের, যেটি বলছিলেন। আমরা একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, মুশতাক ভাইকে আরো আগেই ছেড়ে দেওয়ার কথা ছিল। আমি দুজনের কাছ থেকে খুব সংক্ষেপে একটা প্রশ্নের জবাব জানতে চাই। মুশতাক ভাই যদি আগে দেন, সেটি হচ্ছে যে এখন যে সংস্কার করা হচ্ছে, আসলেই কি নির্বাচনটি এই সংস্কারের উপর নির্ভর করছে, নাকি নির্বাচন হবে কি হবে না, কখন হবে, এর পেছনে সংস্কার ছাড়াও অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে? এই সংক্ষেপে যদি বলেন। না, নির্বাচন তো যথাসময়ে হবে, এটা কেউ মানে অস্বীকার করছে না, আমাদের মনে নানা সন্দেহ আছে। সংস্কার অবশ্যই হওয়া উচিত, আমি মনে করি, আমার দল মনে করে, কিন্তু সংস্কারের উপরে নির্বাচনটা কন্ডিশনাল করা ঠিক হবে না। নির্বাচন, সংস্কার এবং পাইকারি গণহত্যার বিচার, এগুলো পাশাপাশি চলতে হবে, ক্ষতিগ্রস্ত করা যাবে না। সংস্কার যতখানি হয় ততখানি দেশের জন্য মঙ্গল, কিন্তু সংস্কার সাপেক্ষে নির্বাচন এইভাবে কিন্তু পোস্ট করলে ভুল বোঝাবুঝি হবে এবং এটা উত্তেজনা সৃষ্টি করবে। ধন্যবাদ। জি, রুবেল ভাই। ধন্যবাদ। আমি মুশতাক ভাইয়ের সাথে পুরোপুরি সহমত। দেখুন, 3টি বিষয়, একটি হচ্ছে নির্বাচন, একটি সংস্কার এবং একটি বিচার। এই 3টাকে একটার দ্বারা আরেকটাকে বাধাগ্রস্ত করবার কোনো সুযোগ নয়। আমরা অতীতে দেখেছি যে আমাদেরকে 2টা ডি এর একটা ডি বেছে নিতে বলেছিল। একটা টক শোতে এরকম আলোচনা আমরা শুনতাম যে একদিকে ডেভেলপমেন্ট, একদিকে ডেমোক্রেসি। এত ডেভেলপমেন্ট হচ্ছে, ডেমোক্রেসি না হয় একটু ক্ষতিগ্রস্ত হোক। তো আমরা ভাই ওই ডেভেলপমেন্টের বিনিময়ে হচ্ছে ডেমোক্রেসিকে হারাবো, আবার হচ্ছে রিফর্মেশনের বিনিময়ে ইলেকশন রিটার্ডেশন হবে, সেটাও আমরা মেনে নিতে পারবো না বাংলাদেশের জনগণ। ফলে আমরা নির্বাচন চাই, হচ্ছে দ্রুত নির্বাচন চাই, হচ্ছে গিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, এবং একই সাথে আমরা এই যে মুশতাক ভাইয়ের ভাষায় যে পাইকারি গণহত্যা হয়েছে এবং একই সাথে যে বিশাল লুটতরাজ হয়েছে, লুটপাট হয়েছে, সমস্ত কিছুরই হচ্ছে গিয়ে আমরা স্বাধীন এবং নিরপেক্ষভাবে তদন্ত সাপেক্ষে আমরা নিরপেক্ষ একটি বিচার চাই,
এবং একই সাথে হচ্ছে সংস্কার এই সময়কালে অনেক কিছুই করা সম্ভব, ঠিক আছে, অনেক সময় গিয়েছে, এই সময়ের মধ্যে অনেক কিছু করা সম্ভব হয়েছিল। ফলে কোন কোন ইস্যুজে মিনিমাম আমাদের কনসাসনেস আছে, রুবেল ভাই, আমি সেটার আমরা উপর শেষ ভিত্তি করে করে দেব। আমাদের হচ্ছে গিয়ে সংস্কার আমরা চালিয়ে যাব এবং সংস্কার শেষ হবে না। আমার প্রশ্নটা এটা ছিল না যে সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে নাকি সংস্কার না করে দিতে হবে। আমার প্রশ্নটি ছিল যে আদৌ সংস্কারের উপর নির্বাচন নির্ভর করছে কিনা, নাকি অন্য কোনো বিষয়ের উপর। যাই হোক, আমরা ওই বিষয়টি নিয়ে অন্য আরেকদিন আলোচনা করব। শুধু ওই বিষয়টি থাকবে যে নির্বাচনের নেপথ্যে আসলে কি কাজ করছে সেটি, সেই বিষয়ে আরেকদিন আলোচনা করব। আজ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মোশতাক ভাই বিশেষ করে, উনি ব্যস্ত ছিলেন, আমাদেরকে সময় দিয়েছেন, কৃতজ্ঞতা আপনার প্রতি। রুবেল ভাই, আপনিও একটু বলেছিলেন যে এই সময়টা না হয়ে অন্য সময় হলে ভালো হয়, এরপরেও আমাদেরকে সময় দিয়েছেন রাজি হয়ে, আপনার প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের আগামীতে আবারও একদিন আমরা আশা করব এই অনুষ্ঠানে। আপনাদেরকে বিদায় জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে সংস্কার ও নির্বাচন, বাম দলগুলোর অবস্থান, এ নিয়ে আমাদের সাথে কথা বলছিলেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য, ডাকসুর সাবেক জিএস ডাক্তার মোশতাক হোসেন এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সম্পাদক ডাক্তার সাজেদুল হক রুবেল। আমরা আগামীতে আবারও অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব। আমাদের এই অনুষ্ঠান দেখবেন ঢাকা টাইমসের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। একই সাথে অনুরোধ রইল, ঢাকা টাইমস ডিজিটালের সাবস্ক্রাইবার হবেন, যেটি ইউটিউব চ্যানেল, এবং একই সাথে ফলো করবেন ঢাকা টাইমস 24.com যে আমাদের অনলাইন পোর্টাল সেটি, এবং আমাদের ফেসবুক পেজ ফলো করবেন। আপনাদেরকে আবারও বিদায় জানানোর আগে ধন্যবাদ জানাচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন।